বাবা মা মারা যাওয়ার পর শুভঙ্কর তার 3 বোন মধুমিতা, অঙ্কিতা এবং সুস্মিতাকে কাকু এবং কাকিমার দায়িত্বে রেখে শহরে পড়াশোনা করতে চলে যায়। আর 2-1 বছরের মধ্যেই শুভঙ্করের পড়াশোনা শেষ হয়ে গেলে সে শহরেই খুব ভালো একটা চাকরি পেয়ে যায়। আর চাকরি পাওয়ার পর শুভঙ্কর তার পছন্দ মতো শহুরে মেয়ে মোনালিকে বিয়ে করে। আর বিয়ের পর তারা বেশ হাসি খুশি সংসার করতে থাকে। এরই মধ্যে একদিন হঠাৎ করে গ্রাম থেকে 3 বোন শুভঙ্করকে ফোন করে। মোনালি, তোমার সঙ্গে একটা কথা ছিল। আসলে গ্রাম থেকে আমার বোনেরা ফোন করেছিল। কাকু কাকিমা কিছুতেই আমার বোনের দায়িত্ব আর নিতে চাইছে না। আর যেহেতু আমি ভালো চাকরি পেয়ে গেছি আর শহরে নিজের আলাদা সংসার পেতেছি, তাই কাকু কাকিমার দাবি এবার আমি যেন আমার বোনদের শহরে নিয়ে এসে রাখি। আমার মনে হচ্ছে ওনারা ঠিকই বলেছে। আর তাছাড়া বাবা মায়ের পর বোনেদের দায়িত্ব তো আমারই, তাই না? এমনই ভাবনা চিন্তা করে কিছুদিনের মধ্যেই শুভঙ্কর তার 3 বোনকে গ্রাম থেকে শহরের বাড়িতে নিয়ে আসে, যার ফলে মোনালি তার 3 ননদকে দেখে খুবই খুশি হয়। কিন্তু সে এখনো পর্যন্ত জানে না যে তার 3 ননদ যেহেতু ছোটবেলা থেকে গ্রামেই মানুষ হয়েছে, তাই তারা অত্যন্ত সহজ সরল এবং বোকা ধরনের। আর তারা যেহেতু আগে কখনো শহরে আসেনি, তাই শহুরে জীবন সম্পর্কে তাদের কোন রকম ধারণা থাকে না। তাই প্রথম দিন থেকেই 3 বোন নানান রকমের বোকামি শুরু করে দেয়। এই চল না, আমরা বাড়ির মধ্যে ঢোকার সময় বাইরে কি সুন্দর একটা বড় পুকুর দেখেছিলাম না, চল ওই পুকুরে আমরা 3 জনে মিলে ডুব দিয়ে আসি। 5-6 ঘন্টা ট্রেনে থাকার পর আমার শরীরটা কেমন যেন খারাপ লাগছে। পুকুরের ঠান্ডা ঠান্ডা জলে ডুব দিলে আমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ দিদি, ঠিকই বলেছিস। আমিও এতক্ষণ ধরে ভাবছিলাম একটু স্নান করলেই ভালো হতো। দাঁড়া, আমি গ্রাম থেকে গামছাগুলো নিয়ে এসেছি, ব্যাগ থেকে আগে গামছাগুলো বের করি। এই বলে 3 বোন ব্যাগ থেকে গামছা বের করে। আর গামছাগুলো কাঁধে ফেলে ঘর থেকে বাইরে বেরোবে এমন সময় সেখানে তাদের দাদা শুভঙ্কর চলে আসে। আরে তোরা কাঁধে গামছা নিয়ে কোথায় চললি? কি শুরু করেছিস তোরা? কি হলো বল, কোথায় যাচ্ছিস তোরা? আরে দাদা, আমরা কোথায় যাব? কাঁধে গামছা নিয়ে মানুষ কোথায় যায়? আমরা পুকুরে স্নান করতে যাচ্ছি। তোদের বাড়ির সামনে বড় একটা পুকুর আছে না, ওই পুকুরটাতেই আমরা স্নান করতে যাব। আরে ওটা পুকুর নয়, ওটা তো সুইমিং পুল। তোদের বৌদি সুইমিং পুল খুব পছন্দ করে, তাই বাড়ির সামনে গার্ডেন এরিয়াতে আমরা একটা নতুন সুইমিং পুল তৈরি করেছি। কিন্তু ওই সুইমিং পুলের জল একেবারে অপরিষ্কার হয়ে যাচ্ছে। আসলে অনেকদিন হয়ে গেছে জল পরিষ্কার করা হয় না, তাই ওই সুইমিং পুলে তোরা স্নান করতে পারবি না। আমি তোদেরকে বাথরুম দেখিয়ে দিচ্ছি, তোরা বাথরুমের মধ্যে স্নান করবি। আর শোন, তোরা কিন্তু তোদের বৌদির সামনে একদম কোনো বোকামি করবি না বলে দিলাম। দাদার কথা অনুযায়ী 3 বোন সুইমিং পুলে আর স্নান করতে যায় না। কিন্তু তারা যখন বাথরুমে স্নান করতে যায়, তখন তারা 3 বোন একসঙ্গে বাথরুমের মধ্যে ঢুকে পড়ে। আর তারা 3 জনে একসঙ্গে বাথরুমে স্নান করার পর বাইরে বেরিয়ে আসে। এমন সময় মোনালি তাদেরকে দেখে খুবই অবাক হয়। আরে তোমরা 3 বোনে একসঙ্গে বাথরুমে ঢুকেছিলে কেন? আমাদের বাড়িতে তো আরো 2টো বাথরুম আছে, তোমরা তো সেগুলো ব্যবহার করতে পারতে। আরে নানা বৌদি, আমরা 3 বোন সবসময় একসঙ্গেই স্নান করি, আলাদা আলাদা স্নান করতে আমাদের ভালো লাগে না। কিন্তু বৌদি, তুমি বাথরুমের মধ্যে যে ছোট মতো পুকুরটা বানিয়ে রেখেছো না, ওই পুকুরের মধ্যে আমরা 3 জনে একসঙ্গে নামতেই পারিনি। আর পুকুরটা এতটাই ছোট, ওতে তো সাঁতারও কাটা যায় না, জলও খুব কম। তোমার বাড়ির সামনে যে বড় পুকুরটা আছে না, তুমি ওই পুকুরের জলটা পরিষ্কার করার ব্যবস্থা করো, তাহলে আমরা 3 বোন একসঙ্গে বড় পুকুরে স্নান করতে পারবো। হ্যাঁ বৌদি, আসলে আমাদের তো বড় পুকুরে স্নান করার অভ্যাস, সেই জন্য ছোট পুকুরে স্নান করে আমাদের একদমই মন ভরেনি। এমনকি আমরা ঠিক মতো ডুবও দিতে পারিনি। দেখো না, আমাদের অর্ধেক কাপড় চোপড় এখনো শুকনো আছে, আর ঠিক মতো মাথাও ভেজেনি, কারণ ভালো মতো স্নান করার আগেই ওই ছোট্ট পুকুরের জল তো শেষ হয়ে গেল। এমন কথা শুনে মোনালি খুবই অবাক হয়। আরে না না, ওটা পুকুর নয়, ওটাকে বাথটাব বলে। বুঝেছি, তোমরা আগে কখনো বাথটাব দেখোনি, তাই তো? তাই কিভাবে বাথটাব ব্যবহার করতে হয় তোমরা জানো না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কালকে যখন তোমরা স্নান করতে যাবে, তখন আমি তোমাদেরকে বাথটাবের ব্যবহার সম্পর্কে শিখিয়ে দেব। আর হ্যাঁ, একটা বাথটাবে কেবলমাত্র একজনই স্নান করতে পারবে। তোমরা 3 জনে আর একসঙ্গে বাথটাবে নামবে না। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে। আর শুভঙ্করের 3 বোন ঘুরে ঘুরে সমস্ত বাড়িটা ভালো করে দেখতে থাকে। আর সেই বাড়িতে উপস্থিত অনেক জিনিসই তাদের কাছে একেবারে অজানা বলে মনে হয়। তাই তারা নিজেদের দাদাকে নানান রকম প্রশ্ন করে বিরক্ত করতে থাকে। এমন সময় মোনালি বলে, আচ্ছা তোমরা বসো, আমি তোমাদের জন্য কিছু খাবার রান্না করে নিয়ে আসছি। দুপুর তো প্রায় হয়েই এলো। আসলে আমার একটু দরকারি কাজ ছিল বলে আমি এখনো পর্যন্ত রান্নাঘরে যেতেই পারিনি। আরে বৌদি, তুমি এখানে বসো, আমরা চলে এসেছি। আজ থেকে রান্না বান্নার দায়িত্ব আমাদের। আমরা 3 বোন কিন্তু খুব ভালো খাবার রান্না করতে পারি, তাই আজ থেকে রান্না বান্নার দায়িত্ব থেকে তোমার পুরোপুরি ছুটি। আমরা 3 বোন তোমাকে আর দাদাকে রান্না করে খাওয়াবো।
আরে না না, তা কি করে হয়? তোমরা তিনজনে রান্না করবে আর আমি বসে বসে খাবো? আর তাছাড়া তোমরা তো এখন এই বাড়িতে নতুন, সবেমাত্র আজকে তোমরা বাড়িতে এলে আর আজকেই তোমাদেরকে রান্নাঘরে পাঠিয়ে দেবো? আমার খুব খারাপ লাগবে গো। আরে না না মোনালি, খারাপ লাগার কিছু নেই। আর সত্যি আমার বোনেরা খুব ভালো খাবার রান্না করতে পারে, আর গ্রামের বাড়িতে তো আমার বোনেরাই তো রান্না বান্না করে সবাইকে খাওয়াতো। আর আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার বোনেরা চলে এলে তোমার খুব আরাম হবে, তোমাকে আর একা একা কোনো কাজ করতে হবে না। দেখেছো তো তিনজনের বাড়িতে আসতে না আসতেই কাজ লেগে পড়েছে। ঠিক আছে বোন, তোরা যা রান্না বান্না করে নে, কিন্তু সাবধানে রান্না করিস কেমন, কোনো গন্ডগোল যেন না হয়। এই কথা শুনে তিন বোন তখনই রান্নাঘরে চলে যায়। আর সেখানে গিয়ে তারা কিছুতেই উনুন কিংবা চুলা খুঁজে পায় না, কিন্তু তাদের সামনেই 4টে চুলাযুক্ত গ্যাস ওভেন এবং ইন্ডাকশন ওভেন রাখা থাকে। কিন্তু তারা আগে যেহেতু কখনো গ্যাস ওভেন চোখে দেখেনি, তাই তারা সারা জীবন মাটির উনুনে রান্না করে এসেছে। তাই তারা ধারণাও করতে পারে না সেই জিনিসগুলো ব্যবহার করে রান্না বান্না করা যায়। তাই তিন বোন বোকার মতো সারা রান্নাঘরে চুলা খুঁজতে শুরু করে। এই রান্নাঘরে তো উনুন নেই, বৌদি তাহলে কিভাবে রান্না বান্না করে? সত্যি আমার বড্ড অবাক লাগছে, উনুন ছাড়া বৌদি খাবার কিভাবে রান্না করে বলতো? আরে আমার মনে হচ্ছে বৌদি রান্না বান্না করে না। আর আমি শুনেছি দাদা আমাকে বলছিল শহরে বিভিন্ন দোকান থেকে খাবার অর্ডার করা যায়, তাই আমার মনে হচ্ছে বৌদি খাবার অর্ডার করে খায় কিংবা কোনো দোকান থেকে খাবার কিনে খায়। ইস, বেচারি বৌদি মনে হচ্ছে রান্না বান্না করতে পারে না, কিন্তু লজ্জার চোটে আমাদেরকে কিছু বলতে পারেনি। যাক, আমরা এসে গেছি, বৌদির আর কোনো অসুবিধা হবে না। চল আমরা বাইরে থেকে অনেকগুলো ইট নিয়ে আসি, আর আজকে আমরা আপাতত ইট দিয়ে চুলা বানিয়ে রান্না করব, আর তারপর কয়েকদিনের মধ্যেই একটা সুন্দর দুমুখো চুলা বানিয়ে ফেলবো। এই বলে তারা বাড়ির বাইরে বেরিয়ে এদিক ওদিক খোঁজার পর বাইরে থেকে বেশ কয়েকটা ইট নিয়ে আসে। আর সেই সাথে তারা বাইরের গার্ডেন এরিয়া থেকে বেশ কিছু শুকনো পাতা এবং ডালপালা নিয়ে আসে। আর রান্নাঘরের মেঝের উপর ইটের সাহায্যে চুলা বানিয়ে সেখানেই তারা রান্না বান্না করতে শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই মোনালির মডিউলার কিচেন একেবারে ধোঁয়াতে ভরে ওঠে। এমন সময় রান্নাঘরে ধোঁয়া দেখে মোনালি খুবই ভয় পেয়ে যায়, আর সে মনে করে রান্নাঘরে হয়তো আগুন লেগেছে। তাই সে তাড়াতাড়ি করে তিন ননদকে রক্ষা করার জন্য রান্নাঘরে ছুটে আসে। কিন্তু সে যখন রান্নাঘরে এসে তার তিন ননদের বোকামি দেখে, তখন সে একেবারে আকাশ থেকে পড়ে। কি করছো কি তোমরা? এই যে তোমাদের চোখের সামনে এত বড় গ্যাস ওভেন রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ না? আর গ্যাস ওভেনের পাশে এত ভালো একটা ইন্ডাকশন ওভেনও আছে, আর তোমরা বলছো আমার বাড়িতে চুলা নেই? ইস, কি অবাক কাণ্ড! আমার রান্নাঘরের অবস্থাটা একেবারে খারাপ করে দিলে তোমরা। তোমরা এক কাজ করো, যাও তোমরা বাইরে গিয়ে বসো, আমি তোমাদের জন্য রান্না করে নিয়ে যাচ্ছি। বৌদির কথা শুনে তিন ননদ ভীষণই অবাক হয়, কিন্তু তারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারে না যে তারা কি এমন ভুল কাজ করে ফেলেছে। আর এমন সময় সেখানে শুভঙ্করও চলে আসে। আর শুভঙ্কর যখন তার বোনেদের বোকামির কথা শুনে, তখন তারও খুব খারাপ লাগে। তাই সে তার বোনেদেরকে তখনই রান্নাঘরের বাইরে নিয়ে চলে যায়। আর পরের দিন থেকে মোনালি কিছুতেই তার তিন ননদকে রান্নাঘরে ঢুকতে পর্যন্ত দেয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন সুস্মিতা তার বৌদিকে বলে, ও বৌদি, তোমাদের বাড়িতে এত ভালো ভালো জিনিস আছে, কিন্তু একটা ঝাঁটা খুঁজে পেলাম না জানো। তোমাদের শহরের লোকজন কি ঘর বাড়ি ঝাড় দেয় না নাকি বলো তো? আমরা তিন বোন মিলে সারা বাড়িতে ঝাঁটা খুঁজলাম, কিন্তু কোথাও একটা ঝাঁটা কিংবা ঝাড়ু দেখতে পেলাম না। আরে না না, আসলে আমি ঝাঁটা কিংবা ঝাড়ু ব্যবহার করি না। আমি তো বাড়ি পরিষ্কার করার জন্য ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করি। এই যে সোফার পাশে ভ্যাকুয়াম ক্লিনার রাখা আছে, এটা দিয়েই আমরা ঘরবাড়ি সুন্দর করে পরিষ্কার করি। নাও, এটা ব্যবহার করো। সেই ভ্যাকুয়াম ক্লিনার দেখে তিন বোন খুবই অবাক হয়। আর তারা তাদের বৌদিকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তার আগেই মোনালির ফোনে একটা দরকারি কল আসে। তাই সে ফোনে কথা বলার জন্য নিজের ঘরে চলে যায়। আর এদিকে তিন বোন সেই ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে টানাটানি করতে শুরু করে। তারা তিনজনে যেহেতু আগে কখনো এরকম জিনিস দেখেনি, তাই সেই ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে তাদের মনে অনেক কৌতূহলের সৃষ্টি হয়। বৌদি কি সব বলে চলে গেল? এরকম অদ্ভুত দেখতে জিনিসটা দিয়ে বৌদি কিভাবে ঘর ঝাড় দেয়? এটা দিয়ে আবার কখনো ঘর ঝাড় দেওয়া যায়? এই দেখ দেখ, এখানে আবার বড় গোল মতো একটা সুইচ আছে। দিদি, আমার মনে হচ্ছে এই সুইচটা টিপলে এই যে চৌকো মতো বাক্স দেখতে পাচ্ছিস, এই বাক্সর ভেতর থেকে একটা বড় ঝাঁটা বেরিয়ে আসবে, আর তারপরে আমরা সেই ঝাঁটা দিয়ে ঘর ঝাড় দিতে পারবো। দাঁড়া, এই সুইচটা একবার টিপে দেখি কি হয়।
এই বলে অঙ্কিতা ভ্যাকিউম ক্লিনার অন করার সুইচ টিপে দেয়, যার ফলে সেই ভ্যাকিউম ক্লিনার চালু হয়ে যায় আর তাতে ভীষণ জোরে শব্দ শুরু হয়। আর সেই শব্দ শুনে তিন বোন খুবই ভয় পেয়ে যায়, তাই তারা তখনই সেই ভ্যাকিউম ক্লিনার ছুঁড়ে সোফার উপর ফেলে দেয় আর তারা অদ্ভুতভাবে ভ্যাকিউম ক্লিনারের দিকে তাকিয়ে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ ধরে ভ্যাকিউম ক্লিনার চলতে থাকায় সেটার চাপে পড়ে সোফা একেবারে ফেটে যায়। আর তখনই সোফা ফেটে যাওয়ার শব্দ পেয়ে তাড়াতাড়ি করে মোনালি ছুটে আসে আর সবার আগে সে ভ্যাকিউম ক্লিনার বন্ধ করে। তোমরা এত বোকা কেন বলো তো? উফ, তোমাদেরকে নিয়ে আমি আর পারি না, এবার আমি পাগল হয়ে যাব। ভেবেছিলাম তিন ননদ বাড়িতে এলে আমার জীবনটা আরো সহজ হয়ে যাবে, কিন্তু তোমাদেরকে নিয়ে আমি আর পারছি না। তোমাদের মতো মূর্খ মেয়েদেরকে শহরে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে। আমার এত দামি 1 লক্ষ টাকা সোফাটা তোমরা নষ্ট করে দিলে, কোনো কাজের নও তোমরা, ডিসগাস্টিং। এভাবেই মোনালি খুব বকাবকি করলে তিন বোন কাঁদতে শুরু করে আর তারা কিছুতেই সেই বাড়িতে থাকতে চায় না। বৌদি, আমাদের জন্য তোমার খুব সমস্যা হচ্ছে বলো? আসলে আমরা তো এই শহরে নতুন, আমরা আগে কখনো শহরে আসিনি, তাই শহরের সব জিনিস আমাদের কাছে একেবারে নতুন। সেই জন্যই তো আমরা তিন বোন কিছু না কিছু বোকামি করে ফেলি। তবে তুমি চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। আজকে দাদা বাড়িতে আসুক, দাদাকে বলবো আমাদেরকে গ্রামে রেখে আসতে। আমরা আর এখানে থাকবো না, তারপর দেখবে তুমি আগে যেরকম ভালো ছিলে সেরকমই ভালো থাকবে। এই বলে তিন ননদ কাঁদতে শুরু করে আর যা দেখে মোনালির খুবই খারাপ লাগে। তাই সে মনে মনে উপলব্ধি করে সে হয়তো তার ননদের সঙ্গে বাজে ব্যবহার করে ফেলেছে। দেখো, আমার কথাগুলো শুনে তোমাদের খারাপ লাগলে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, কিন্তু প্লিজ দয়া করে তোমরা এখান থেকে চলে যাওয়ার কথা বলো না। আমারই আগে ব্যাপারটা নিয়ে ভাবা দরকার ছিল। তোমরা যেহেতু শহরে প্রথমবার এসেছো, তাই স্বাভাবিকভাবে শহরের সমস্ত জিনিস তোমাদের কাছে নতুন। তোমাদের জায়গায় আমিও থাকলে হয়তো এরকম বোকামি করতাম। তবে তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে আর বকবো না। তবে হ্যাঁ, আমি যা বলবো তোমাদের কিন্তু তাই শুনতে হবে, তাহলেই তোমরা শহুরে আদব কায়দা শিখতে পারবে। বৌদির কথা শুনে তিন ননদ খুবই খুশি হয় আর সেদিনের পর থেকে মোনালি তার তিন ননদের সঙ্গে একেবারে নম্র ভদ্র ব্যবহার করতে শুরু করে আর সে যে কোনো বিষয় তার তিন ননদকে একেবারে ছোট বাচ্চাদের মতো বোঝাতে থাকে। এভাবে সময়ের সঙ্গে সঙ্গে তার তিন ননদ ভীষণই চালাক চতুর হয়ে যায় আর যা দেখে মোনালি এবং শুভঙ্কর দুজনেই খুবই খুশি হয়। দেখতে দেখতে এভাবেই 2-1 বছরের মধ্যেই শুভঙ্কর এবং মোনালি শহুরে ছেলেদের সঙ্গে তিন বোনের বিয়ে দেয় আর বিয়ের পর তারা হাসি খুশি সংসার করতে থাকে। তোমরা শুধু শুধু নিজেদের অপমান করার জন্য আমার বিয়ে দেওয়ার চেষ্টা করো। তোমরা নিজেরাও ভালো করেই জানো আমার মতো বেটে মেয়েকে কেউ বিয়ে করবে না। আমি তো নিজেই কতবার বলেছি এভাবে অপমানিত হতে আমার ভালো লাগে না, তবুও তোমরা আমার কথা কেন শোনো না? ভালো লাগে না বললেই হলো? তোর বয়স হয়ে যাচ্ছে আর তুই বিয়ে করবি না, সংসার করবি না? আমরা তো চেষ্টা করছি, তুই অন্তত আমাদের চেষ্টায় একটু ভরসা রাখ। প্রত্যেকবার অচেনা অজানা লোকজন এসে আমাকে অপমান করে আমার সামনে তোমাদেরকেও অপমান করে, এগুলো আমার ভালো লাগে না। আর আমার জন্য তোমাদের কাউকে কোনো সম্বন্ধ দেখতে হবে না। উপরওয়ালা যখন তোকে এমন উচ্চতা দিয়ে পাঠিয়েছে, তখন তোর ভবিষ্যতের ব্যবস্থাও উনিই করে দেবেন, কিন্তু তাই বলে আমরা যে নিজেদের মতো চেষ্টা করব না, সেটা তো হতে পারে না। তাহলে দেখো, আবার নতুন সম্বন্ধ, আবার নতুন কেউ এসে আমাকে অপমান করে যাক। একের পর এক এমন ঘটনা ঘটতে ঘটতে আমিও বেশ পাকা খেলোয়াড় হয়ে গেছি। এসব আমার আর গায়ে লাগে না, শুধু তোমাদের অপমান করলেই খারাপ লাগে, তাই বারবার বারণ করি। এই বলে মনের দুঃখে হেমা তার ঘরে চলে যায়। হেমা 22 বছর বয়সী সুন্দর শিক্ষিত একটি মেয়ে ছিল। তার 6-7 বছর বয়সে হওয়া কোনো একটা দুরারোগ্য ব্যাধির কারণে উচ্চতা আর বাড়েনি। তার বয়স 22 বছর হলেও তার উচ্চতা এখনো 2 ফুট 2 ইঞ্চির মতোই থেকে গেছে। স্কুলে কলেজে সব জায়গায় তাকে নানান রকম ভাবে অপমান সহ্য করতে হয়, কিন্তু তবুও সে মুখ বুজে সমস্ত অপমান সহ্য করে নিজের পড়াশোনা চালিয়ে যায়। পড়াশোনা শেষ করে সবেমাত্র কয়েকদিনই হয়েছে আর এখন থেকেই তার বাবা মা দুজনেই তার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে। হেমার ফটো দেখে এবং তার শিক্ষাগত যোগ্যতার কথা শুনে অনেকেই তাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসে, কিন্তু তাকে দেখার পরেই সমস্ত লোকজন সম্বন্ধ ভেঙে দিয়ে চলে যায়। এমনই একদিন বিভাস নামের একজন ছেলে তার বাবা মাকে নিয়ে হেমাদের বাড়িতে আসে। হেমাকে সামনে থেকে দেখেই বিভাস চমকে ওঠে। আপনারা এভাবে লোক ঠকান? ছবিটা তো এমন ভাবে তুলেছেন, সেটা দেখে মনে হচ্ছিল কত বড় একটা লম্বা চওড়া মেয়ে। এখন তো দেখছি আমার হাঁটু অব্দিও পৌঁছাবে না। এই মেয়ের কি আদৌ 22 বছর নাকি অল্প বয়সে বিয়ে দিচ্ছেন?
না না বাবা, এ তুমি কেমন কথা বলছো? ওর সত্যিই 22 বছর বয়স। তোমরা চাইলে আমি তোমাদেরকে ওর জন্ম সার্টিফিকেট দেখাতে পারি, কিন্তু এই ব্যাপারে তুমি অপমান করো না। অপমান না করে কি উপায় আছে কোনো? আপনার মেয়ের উচ্চতা আমার হাঁটু অব্দি আসবে কিনা সন্দেহ আছে, আর আপনি চান আমি এই মেয়েকে বিয়ে করে নিয়ে যাই? আমার যদি একটা হাত আর একটা পা না থাকতোই, তাহলে কি আপনারা আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতেন? তুমি আমাদের ভুল বুঝছো বাবা। তুমি একবার আমার মেয়ের সাথে কথা বলে দেখো, তারপর যদি ওকে ভালো না লাগে তখন না হয় তুমি না করে দিও। আমার তো ওকে দেখেই ভালো লাগলো না। আমি তো এখান থেকে বউ নিয়ে যেতে এসেছিলাম, কোলে করে ঘোরানোর জন্য বাচ্চা নিতে তো আসিনি। আর আপনাদের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই, আমরা এক্ষুনি বেরিয়ে যাবো এখান থেকে। তারপরেও দেবেশ বাবু বিভাস এবং তার বাড়ির লোকজনকে অনেক কাকুতি মিনতি করতে থাকে। এই সমস্ত কিছু দেখে হেমা খুবই রেগে যায়। এরকম একজন ছোট মানুষের সাথে আমার বিয়ে দিতে চাইছো বাবা? ওনার থেকে তো আমি অনেক বড়। আপনার কি মাথাটাতে খারাপ আছে নাকি? আপনি আমার থেকে বড় বয়সে নাকি উচ্চতায়? দুটোর একটাতেও তো দেখে মনে হচ্ছে না। আমি মানবিকতায় আপনার থেকে বড়। আপনি বড়দের সম্মান করতে জানেন না, মেয়েদের সম্মান করতে জানেন না। আপনি আসলে মানুষ কিনা সেই বিষয়েও আমার সন্দেহ আছে। আর আপনি আমাকে রিজেক্ট করবেন কেন? আমি আপনাকে রিজেক্ট করছি। আমি বিয়ে করলে কোনো মানুষকেই করব, আপনার মতো অমানুষকে বিয়ে করব না। দেখলে তো মা, এটা এরকম একটা নির্লজ্জ ঝগড়াটা মেয়েকে আমাদের গলায় ঝুলিয়ে দেওয়ার প্ল্যান করেছিল। যত বড় উচ্চতা নাই তত বড় বড় কথা। চলো মা এখান থেকে, এখানে থাকলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এই বলে বিভাস তার বাবা মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পরে হেমা প্রচন্ড দুঃখ পায় এবং সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। দেবেশ বাবু এবং রীতা দেবী তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কারোর কথাই শোনে না। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। হেমাকে দেখে বারবার পাত্রপক্ষ এসে রিজেক্ট করে চলে যাচ্ছে এই খবর পাড়ার লোকেদের কানে পৌঁছাতেই তারাও হেমাকে নানান রকম ভাবে অপমান করতে শুরু করে। তাকে রাস্তায় দেখলেই হাসাহাসি করে, তাকে নিয়ে নানান রকমের খারাপ খারাপ কথা বলে। এই মেয়েটার কোনো লজ্জা নেই, একের পর এক ছেলে এসে রিজেক্ট করে চলে যাচ্ছে, আর তারপরেও দেখো প্রত্যেকদিন কেমন ড্যাং ড্যাং করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়ানো ছাড়া আর কি কাজ আছে? সারা জীবন তো বাবা মায়ের টাকায় বসে বসে খাচ্ছে। এমন চেহারায় তো কেউ একটা চাকরিও দেবে না, সেই জন্যই বাবা মায়ের বাড়িতে বসে 5 মাস খাটে। ওর বাবা মায়ের জন্য কষ্ট হয় বুঝলে? ওদের কি দোষ বলো তো? এরকম একটা বেটে মেয়ের জন্য ওদেরকে সবার কাছে অপমানিত হতে হচ্ছে। আমার কপালে যদি এমন কিছু থাকতো না, আমি যদি এমন হতাম, তাহলে আমি নিজেই বাড়িঘর ছেড়ে বেরিয়ে যেতাম। এরকম দুঃখে ভরা জীবন কাটানো আমার পক্ষে সম্ভব হতো না। তোমার মেয়েকে এই মেয়েটার সাথে বেশি মিশতে দিও না বুঝলে? ওর তো বিয়ে হচ্ছে না, আর সেটা নিয়ে ওর ভালোই রাগ আছে। তোমার মেয়ে সুন্দরী, আর এত জায়গায় বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে। রাগে আর হিংসায় পড়ে এই মেয়েটা যদি তোমার মেয়ের কোনো ক্ষতি করে দেয়, তখন কপাল চাপ পেলেও কিন্তু কিচ্ছু করতে পারবে না। চিন্তা করো না, আমার মেয়ে যতদিন না বিয়ে হচ্ছে ততদিন আমি ওকে বাড়ি থেকে বের হতে দেব না। আর ঠিকই বলেছো, এসব মানুষদের নজর খুব খারাপ হয়। এর বাবা মা যে কিভাবে একে এতদিন বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে কে জানে। ছাড়ো গো, বাদ দাও। আমাদের কি? যাদের পরিবার তারা বুঝবে। লোকের পরিবারে মাথা ঘামিয়ে নিজেদের ঘুম নষ্ট করার কোনো মানেই হয় না। হেমা সেখানেই দাঁড়িয়েছিল। সে সমস্ত কথা শুনে নিজের চোখে জল ধরে রাখতে পারে না। সে অতসী দেবী আর কমলা দেবীর সামনে চলে আসে। আমার বিয়ে নিয়ে তোমাদের খুব চিন্তা তাই না? তাহলে এক কাজ করো কমলা কাকিমা, তোমার ছেলে তো বিবাহযোগ্য, ওর সাথেই আমার বিয়েটা দিয়ে দাও। তাহলে আমাকেও আমার পাড়া ছেড়ে কোথাও যেতে হবে না, আর তোমাদেরকেও এত কষ্ট করে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তোর সাথে আমি আমার ছেলের বিয়ে দেবো কেন রে? আমার ছেলের জন্য এত সুন্দর সুন্দর মেয়ের সম্বন্ধ আসে, সেসবই আমার পছন্দ হয় না। আবার তুই বলছিস আমার ছেলে তোকে বিয়ে করবে? তোর যোগ্যতা আছে আমার ছেলেকে বিয়ে করার? এইটুকু তো হাইট তোর। আপনার ছেলেকে বিয়ে করার জন্য আমার শুধু উচ্চতাটাই নেই, আর আপনার ছেলের শুধু উচ্চতাটাই আছে। আমাকে বিয়ে করার ওর কোনো যোগ্যতা নেই। লম্পট ছেলে একটা, সারাদিন মদ খেয়ে মাতলামি করে, রাস্তাঘাটে মেয়েদের ডিস্টার্ব করে। নিজের ছেলেকে শিক্ষা দিয়ে মানুষ করতে পারলেন না, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামে নিন্দা করছেন। এই, এসব তুমি কি বলছো? উনি তো তোমার গুরুজন হয়। এবার বুঝতে পারছি সবাই কেন তোমাকে রিজেক্ট করে চলে যায়। নিশ্চয়ই তোমার এই ব্যবহারের জন্যই।
আপনার ব্যবহার তো খুব ভালো। আপনার মেয়ের ব্যবহারও তাহলে আপনার মতোই হওয়া উচিত। তাহলেও প্রত্যেকদিন আমার বাড়িতে আসার নাম করে রোজ আলাদা আলাদা ছেলের সঙ্গে ঘুরতে বেরিয়ে যায় কেন? ও তো কোনোদিনও আমার বাড়িতে আসে না। আপনার মেয়ের 5-7টা বয়ফ্রেন্ড আছে, সেই জন্যই তো বাড়িতে আসা সম্বন্ধগুলোকে ভেঙে দিচ্ছে। কারণ ওর বিয়ের দিন অতজন ছেলে মিলে আপনাদের বাড়িতে এসে হামলা করলে আপনারা পাড়ায় মুখ দেখাতে পারবেন না। এসব তুমি কি যাতা বলছো? তোমাকে অচেনা অচেনা লোকেরা এসে অপমান করে যাচ্ছে বলে তুমি কি ভেবেছো আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের অপমান করবে, আমাদের ছেলে মেয়েদের নামে নিন্দা করবে, ওদের নামে মিথ্যা বলবে? আমি যে মিথ্যা কথা বলিনি সেটা আপনিও জানেন। আপনার মেয়ের প্রত্যেকদিন বাইরে বেরোনো বন্ধ করতেই আপনি ওকে বাড়িতে আটকে রেখেছেন আর বলছেন বিয়ের আগে বাড়ি থেকে বের হতে দেবেন না। আমি আপনাদের মতো না জেনে কথা বলি না, ঠিক আছে? হেমার কথা শুনে কমলা দেবী এবং অতসী দেবী দুজনেই খুবই লজ্জায় পড়ে যায়। তার আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। হেমার জীবনে কোনো পরিবর্তন আসে না। তাকে একের পর এক পাত্র শুধু রিজেক্ট করেই চলে যায়। দেবেশবাবু হেমাকে বলে পরের বার তার জন্য সম্বন্ধ এলে হেমা যেন হিল জুতা পরে তাদের সামনে আসে। তুই তো শাড়ি পরবি, শাড়ির নিচে উঁচু হিল পরলে দেখতেও পাওয়া যাবে না। হিল পরলে তোর উচ্চতাও সাধারণের থেকে একটু বেশিও লাগবে। আমি যেটা বলছি শোন, আমি তো তোর বাবা, আমি নিশ্চয়ই তোর খারাপ চাইবো না। আর একবার বিয়ে হয়ে গেলে কেউ তোকে আর ফিরিয়েও দিতে পারবে না। আমাকে বিয়ে দেওয়ার তোমাদের এতটাই ইচ্ছা যে তোমরা চাইছো আমি আমার সমস্ত মান সম্মান বিসর্জন দিয়ে হলেও বিয়েটা করি, তাই তো? যারা সম্বন্ধ দেখতে আসবে তাদের সামনে হিল জুতা পরে দাঁড়ালে তারা তো আমাকে লম্বা ভাববে, কিন্তু বিয়ের দিন যখন দেখবে আমি লম্বা নই তখন কি ওরা আমাকে ছেড়ে কথা বলবে? দেবেশবাবু আর রীতা দেবী দুজনেই অনেক জোর করে, কিন্তু হেমা কারোর কোনো কথা শোনে না। হেমাকে দেখতে আবার একটা নতুন সম্বন্ধ আসে। তারাও এসে হেমাকে দেখে একই রকমের খারাপ খারাপ কথা বলতে থাকে। এ বাবা, এটা তো একটা বাচ্চা মেয়ে। আপনারা বাচ্চা মেয়ের জন্য সম্বন্ধ দেখছেন? আপনারা জানেন না বালিকা বিবাহ কত বড় দণ্ডনীয় অপরাধ? আপনাদের জন্য ভবিষ্যতে আমার ছেলে ফেঁসে যেতে পারে। আরে না না, ও বাচ্চা মেয়ে নয়, ওর 22 বছর বয়স। ওর উচ্চতাটাই বাড়েনি, বাকি উচ্চশিক্ষায় শিক্ষিত, আর ও ঘরের কাজ রান্না বান্না সবকিছুই করতে পারে। না না বাবা, এই মেয়ের সাথে আমি কিছুতেই আমার সোনার বিয়ে দেব না। আপনারা আমাকে ক্ষমা করবেন। এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিলে আমার নাতি নাতনিও এরকম লিলিপুটের মতো হবে। এত বড় রিস্ক নেওয়া যায়? আপনারা ইচ্ছা করে আমাদের অপমান করার জন্য এমন কথাগুলো বলেন, তাই না? আপনারা তো মেয়ের খুঁটিনাটি খোঁজ নিয়ে আসেন, তাহলে এসে এভাবে আমাদেরকে অপদস্থ করেন কেন? খুঁটিনাটি খবর নেওয়ার পরেও তো ঘটক জানায়নি যে মেয়ে এরকম বেটে হবে। যত সব। চল বাবু এখান থেকে। এদের মনও এদের মতোই ছোট। কেমন শুকনো শুকনো মিষ্টি দিয়েছে, আগে জানলে এখানে আসতামই না। আপনারা বসুন না, আমি অন্য খাবার আনিয়ে দিচ্ছি। এইভাবে চলে যাবেন না, দয়া করুন একটু। মোহনা দেবী কিংবা তার ছেলে আর সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না। এই ঘটনার পর হেমা তার বাবাকে জোর করে বলে খবরের কাগজে তার বিয়ের বিজ্ঞাপন দিলে সেখানে যেন তার সঠিক উচ্চতাটা লিখে দেওয়া হয়। দেবেশবাবু এবং রীতা দেবীর বারণ করা সত্ত্বেও হেমা তাদের কোনো কথা শোনে না। তারপর থেকে যখনই খবরের কাগজে হেমার বিয়ের বিজ্ঞাপন দেওয়া হতো তখনই তার আসল উচ্চতা লিখে দেওয়া হতো। এই কারণে হেমার জন্য সম্বন্ধ আসা একেবারেই বন্ধ হয়ে যায়। তাদের ঠিক করা ঘটক মশাই আর অন্য কোনো সম্বন্ধ আনতে রাজি হয় না। আর কেউ আসবে না গো, আমাদের মেয়েটা এভাবে সারা জীবন অবিবাহিত থেকে যাবে। আমার যে এই চিন্তায় আর ঘুম আসে না। রীতা দেবীর কথা শেষ হতে না হতেই তাদের বাড়ির দরজার বেল হঠাৎ করে বেজে ওঠে। দেবেশবাবু গিয়ে দরজা খোলে, কিন্তু কাউকে দেখতে পায় না। হঠাৎ করে নিচে থেকে একজনের গলা পেয়ে দেবেশবাবু নিচের দিকে তাকায়। সেখানে তাকিয়ে সে দেখে হেমার মতো উচ্চতারী খাটো একজন লোক দাঁড়িয়ে আছে। দেবেশবাবু তাকে ঘরে এনে বসায় এবং সে কেন এসেছে জিজ্ঞাসা করে। আমি অনেকদিন ধরে বিয়ের পাত্রী খুঁজছিলাম, কিন্তু আমার কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও শুধুমাত্র আমার উচ্চতার জন্য কেউ বিয়ে করতে রাজি হচ্ছিল না। তাই আপনাদের বিজ্ঞাপন দেখে ছুটে এলাম। আপনারা রাজি থাকলে আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই। অজয়ের কথা শুনে হেমাদের বাড়িতে যেন খুশির বন্যা বয়ে যায়। দেবেশবাবু খোঁজ নিয়ে জানতে পারে অজয় বেশ কয়েকটা হোটেলের মালিক। সারা দেশে অনেক জায়গায় তার হোটেল আছে। দেবেশবাবু আর দেরি না করে শুভ দিন দেখে অজয়ের সঙ্গে হেমার বিয়েটা দিয়ে দেয়। বিয়ের পর হেমা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।